এবার ধরা খেল শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান। অন্তত 16টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছেন আজমেরী ওসমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যেই সাম্রাজ্য চলতো একটি পরিবারের ইচ্ছায়। ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা, আর জনতাকে মনে করত কেনা গোলাম। তবে পতন হয়েছে সে সাম্রাজ্যের, পালিয়ে গেছে পুরো পরিবার। নাসিম ওসমান, সেলিম ওসমান আর শামীম ওসমানের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমেরী ওসমান এবং অয়ন ওসমান। নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয়। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরী ওসমান। অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না। বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন। তার খুনের শুরু হয় 1998 সালে নগরীর চাষারা বালুর মাঠ এলাকায়। বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরী তাকে খুন করেন। পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। 2000 সালের 19 নভেম্বর নগরীর ইসদায়ের ওসমানী স্টেডিয়ামের সামনে আজমেরী ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে। 2009 সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে 14 টুকরো করার অভিযোগ আজমিরের বিরুদ্ধে। 2010 সালের 18 এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ 2011 সালের অবৈধ অস্ত্র মাদক পরিবহনে রাজি না হয় আজমেরী বাহিনী খুন করে অটো চালক জামালকে। ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম, মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবককে। 2013 সালের 29 জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলু। 2012 সালের 15 জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। পরদিনই সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয়। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার 3 দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করে হত্যা করা হয় বলে প্রচার রয়েছে। 2013 সালের শুরুতে নগরীর মাজদায়ের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরী ওসমান। সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে। আজমেরী অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি। 2013 সালের 6 মার্চ চাষারায় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে তানভীর মোহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়। মার্চের 8 তারিখে শীতলক্ষা নদীর কুমোদনী পতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যা মামলায় গ্রেফতার হওয়া আজমিরের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রমর 2013 সালের 13 নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 2013 সালের নভেম্বরে 1 নম্বর বাবরয়েল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশিদের আত্মীয় আসিফ। আজমেরী বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে। শহরের দুই পাড়ের সব জায়গায় অস্ত্রধারী বিশাল হোন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মহড়া দিতেন এই আজমেরী। তার ভয়ে ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসী সবাই ছিল আতঙ্কিত। অভিযোগ রয়েছে নগরীর গুমখুন, চাঁদাবাজি ও জমি দখল থেকে শুরু করে পোশাক কারখানার ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ ছিল তার দখলে। প্রায় রাতে সালিশের নামে সাধারণ মানুষকে করত নির্যাতন। এমনকি মোটা অঙ্কের টাকার জন্য ব্যবসায়ীদের ধরে এনে মারধর করে অস্ত্রের মুখে ভয় দেখানো ছিল তার নিত্যদিনের ঘটনা। তার বাড়ির নিচতলার অফিস কক্ষ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ছিল একাধিক টর্চার সেল। এছাড়া আল্লামা ইকবাল রোড, জামতলা স্টেশন রোডে বানিয়েছিল আরও কয়েকটি টর্চার সেল। প্রায় রাতে সেই টর্চার সেল থেকে কান্নার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়তেন আশপাশের বাসিন্দারা। এত কিছুর পরও আওয়ামী লীগ সরকারের সময় তার নাম শুনলে থানায় হতো না মামলা, বরং পুলিশ কর্মকর্তারা গিয়ে বসে থাকতেন তার ডেরায়। কারণ আজমেরী ওসমানের বোন জামাতা পুলিশের একজন উপকমিশনার। আজমেরীর বিরুদ্ধে বহুবার মিছিল মিটিং হলেও তার প্রভাব কমেনি, বরং রাজনৈতিক ছত্রছায়ায় অত্যাচার চালিয়ে গেছেন শহরতলির বাসিন্দাদের। সবশেষ কোটা আন্দোলনের সময় তার বাহিনীর অস্ত্রধারীরা হামলা চালায় ছাত্র জনতার ওপর। আন্দোলন দমাতে আধুনিক অস্ত্র হাতে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা। শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার ওপর, গুলি করে অয়ন ওসমানও। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাপত নারায়ণগঞ্জ ছাত্রলীগ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার। অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। 1981 সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর 1996 সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এ সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা। ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন। তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিশ পাওয়া যায়নি। 2006 সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও 2007 সালের 1/11-এর পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন 2009 সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। 2011 সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভি। আইভির কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। 2014 সালের
নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ ৪ আসনে এই বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিলেন। ১/১১ পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। ওই সময় দুদক ঘোষিত শীর্ষ ৫০ দুর্নীতিবাজের মাঝে ৯ নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেফতার করা হয়নি। আদালত সে সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি হকের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন। অথচ এই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের ২ কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশার বিস্তার ঘটেছে। নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসা শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জের শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত। তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো। শামীম ওসমানের কোম্পানির IGW লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেওয়াতে চাই। ২০১৪ সালে অবৈধ VOIP ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ VIP ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা IGW লাইসেন্স বাতিল করে দেয় BTRC। শামীম ওসমানের মালিকানাধীন কেট টেলিকমিউনিকেশনসের কাছে BTRCর বকেয়া ছিল ৭৮ কোটি ২০ লাখ টাকা। ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির বিনা ভোটের নির্বাচনের পর MP হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন।